চলমান গ্যাস বিদ্যুৎ সংকটের কারণে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী কয়েকদিনের মধ্যে গ্যাস সংকট অনেকটাই কমে আসবে। এদিকে বাণিজ্য মন্ত্রী বলেছেন, দেশে চলমান জ্বালানি সংকট থেকে উত্তরণে জ্বালানি টার্মিনালের সক্ষমতা বৃদ্ধি এবং নতুন কূপ খনন করা হলে জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণতা বাড়বে। তবে এর জন্য 2 বছর সময় লাগবে। চলমান জ্বালানি সংকটের কারণ এবং এর থেকে উত্তরণের পথ কি, এ বিষয়ে কথা বলতে টিবিএস পডকাস্টে যোগ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল আলম। জনাব শামসুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি। তো আমি প্রশ্নটা হচ্ছে যে এই যে জ্বালানি সংকট আমরা দেখতে পাচ্ছি চলমান, তো এটার আসলে কারণটা কি? এই কারণটা যদি বুঝতে হয় তাহলে আপনাকে ফিরে যেতে হবে 2010 সালের স্ট্র্যাটেজিক প্ল্যান যেটা সরকার তৈরি করেছিল। সেখানে 13টা অধ্যায় ছিল, তার মধ্যে একটা অধ্যায় ছিল বিদ্যুৎ ও জ্বালানি। সেখানে 4টা নির্দেশনা বিশেষভাবে উল্লেখ ছিল। জ্বালানির মিশ্রণ কেমন হবে জ্বালানির নিরাপত্তা সংরক্ষণের জন্য। প্রথমেই যেটা ছিল সেটা হচ্ছে যে গ্যাসের যে মজুদ আছে তা যে হারে গ্যাসের মজুদ আবিষ্কার হচ্ছে এবং যে হারে ব্যয় হচ্ছে, তাতে করেও অচিরেই ব্যয় যদি বৃদ্ধি হয়, চাহিদা বৃদ্ধি পায়, তাহলে অচিরেই গ্যাস শেষ হবে। এবং তখন বলা হচ্ছিল 2026 সালে গ্যাস নিঃশেষ হয়ে যাবে। তার উপরে দাঁড়িয়ে সেখানে বলা হয়েছিল যে 2008 সালে যে পরিমাণ গ্যাস ব্যবহার হচ্ছে তার থেকে যেন ব্যবহার বৃদ্ধি না পায় এবং সবচেয়ে কম মূল্যের জ্বালানি দেশীয় গ্যাস, এবং এটা যত দীর্ঘদিন ধরে ব্যবহার করাটা বজায় রাখা যাবে ততদিন জ্বালানির মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করা যাবে এবং বিদ্যুতের উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ হবে। সে কারণেই তখন মনো এনার্জি অর্থাৎ প্রায় শতভাগই জ্বালানি চাহিদা নির্ভর করছিল গ্যাসের উপরে, এবং গ্যাসের মিশ্রণে বৈচিত্র্য আনার ব্যাপারে তাগাদা দেওয়া হয় এবং গ্যাস ব্যবহারের ক্ষেত্রে এই সতর্ক সংকেত সেখানে উচ্চারিত হয় যে গ্যাসের যা চাহিদা তখন 2008 সালে ছিল, 8 সালে এটা ভাবা হয়েছিল, 8-9 সালের দিকে এই 8-9 সালের চাহিদাই চলতে থাকবে। এটা গেল একটা। দ্বিতীয়ত হচ্ছে বাড়তি বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি সরবরাহটা নিশ্চিত হবে। প্রতি বছর 500 মেগাওয়াট করে কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়ানো হবে। 2021 সাল নাগাদ 10% মিনিমাম পারমাণবিক বিদ্যুৎ গ্রিডে আসবে এবং 10% রিনিউয়েবল এনার্জি গ্রিডে আসবে। আর 500 মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পাবে। তেল এর থেকে জ্বালানি উৎপাদন মোটে হবে না। এগুলো কি কোনোটাই পালন করা হয়নি? এগুলোর কোনোটাই উল্টাটা করা হয়েছে। যাচ্ছে তাই বসে গ্যাসের ব্যবহার বৃদ্ধি করা হয়েছে এবং তেল থেকে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করা হয়েছে 30%। বিদ্যুতের চাহিদা বাড়ানো হয়েছে, সবার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছাতে যে বিদ্যুতের অবকাঠামো নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সঞ্চালন বিতরণ লাইন নির্মাণে তো ব্যয় বাড়ানো হয়েছে অনিয়ন্ত্রিতভাবে, এবং উৎপাদন বৃদ্ধি মানে চাহিদাও বৃদ্ধি হয়েছে ট্রিমেন্ডাসলি। তো এই একদিকে চাহিদা বৃদ্ধি হয়েছে, আর একদিকে আপনার জ্বালানি মিশ্রণে গ্যাসের যে ইন্ডিকেশনটা দেওয়া ছিল, নির্দেশনাটা দেওয়া ছিল, সেটার কোনোটাই মানা হয়নি। তো তেল বিদ্যুৎ, টোটাল বিদ্যুতের যখন 10% মাত্র তেল বিদ্যুৎ, সেখানে ব্যয় বেড়ে গেছে আপনার তেল বিদ্যুৎ থেকেই 30%। তাহলে ভয়ঙ্কর অবস্থা। আপনি চিন্তা করেন কি করা হয়েছে। যেখানে বলা ছিল যে তেল বিদ্যুৎ থেকে আদৌ মোটেও বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করা হবে না, তেল বিদ্যুৎ থেকে বিদ্যুৎ উৎপাদনই বৃদ্ধি করা হবে না, এই ইন্ডিকেশন ছিল। শুধু কয়েকটা পিকিং পাওয়ার প্ল্যান্টে ব্যবহার করা ছিল, তাও সেগুলো গ্যাসে চালানোর কথা ছিল বা গ্যাস বেস্ট পিকিং পাওয়ার প্ল্যান্টেরই সুপারিশ ছিল। এর মধ্যে তো স্যার নতুন কূপও আসলে খুব বেশি আসেনি স্যার। না, সেখানে তো কূপ তো যা খনন করার করবে, কিন্তু ব্যয় বাড়াবে না, গ্যাসের ব্যয় ওইখানে ধরে রাখবে এবং নিজস্ব গ্যাসের ব্যবহারটা দীর্ঘমেয়াদী বিস্তৃত করবে, মানে দীর্ঘদিন ধরে ব্যবহার চলমান রাখবে, যাতে করে জ্বালানির ব্যয় বৃদ্ধি নিয়ন্ত্রিত হয়। কারণ গ্যাস যদি আলটিমেটলি 30 থেকে 40%, 50% যদি দেশীয় গ্যাস রাখা যায় আপ টু 2040 বা 2030, 40 পর্যন্ত রাখা যায়, তাহলে ততদিনে আমরা
আমাদের আর্থিক সক্ষমতা জাতীয়ভাবে অনেক দূর আগায় যাব এবং সরকারের এবং জনগণের তখন আরো বেশি মূল্যে জ্বালানি ব্যয় বহন করে সাস্টেন করতে পারবে এবং অর্থনীতি সেটা সে ভার বহন করতে পারবে। কিন্তু সেদিনের সেই বিষয়টিকে আদৌ গুরুত্ব দেওয়া হয়নি, বরঞ্চ তা নির্বিচারে লঙ্ঘন করা হয়েছে, উপেক্ষা করা হয়েছে। আজকের প্রেক্ষাপটে যদি আপনি দেখেন যে গ্যাসের দুর্ভিক্ষটাই বেশি সামনে আসছে, কিন্তু কেউ ভাবছে না যে এলএনজি আমদানি করে গ্যাসের চাহিদা মিটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশের মতো বর্তমান যে আর্থিক অবস্থা তাতে সম্ভব নয়। এলএনজি কে উৎসাহিত করা হয়েছে, কিন্তু এলএনজি কে আরো এখন উৎসাহিত করা হচ্ছে। সরকার বিভ্রান্তির শিকার হয়েছে এবং আমি সেটি ভেবে শঙ্কিত। কেন সেটা আমি ব্যাখ্যা করি। যে আপনি বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল না বলে বিদ্যুতের উৎপাদন করতে পারেননি সেই কথা বলে 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত অবিরাম গতিতে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়িয়েছেন, কিন্তু সেই বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন চাহিদা মাফিক করার জন্য আপনি জ্বালানি সরবরাহ করতে পারেননি, যে কারণে আজকের সংকট। এফএসআরইও অর্থাৎ এলএনজি টার্মিনাল আপনি 3টা 4টা 5টা ব্যবহার করতে বাড়ায় ফেললেন, কিন্তু সেই এলএনজি টার্মিনাল ব্যবহার করার জন্য যে জ্বালানি সরবরাহ আমদানি করা বা সরবরাহ করা দরকার সেই এলএনজি আমদানি বা সরবরাহ করার মতো আর্থিক সক্ষমতা আজকে আপনার নেই। এবং অতীতে দেখা গেছে যে মানুষের কাছ থেকে 10,000 মানে 1,000 MMCFD গ্যাস পার ডে আনা হবে এই কথা বলে অতিরিক্ত গ্যাসের মূল্য নেওয়া হয়েছে, কিন্তু সেটা সরবরাহ করা হয়নি, সরকার সরবরাহ করতে পারেনি। অতীতেই যখন এত হাহাকার এই সেক্টরে ছিল না তখনই হয়েছে, তখন 500 700 এরকম আনা হয়েছে এবং ওই পয়সা বেঁচে গেছে, পয়সা খরচ করা যায়নি, এরকম দৃষ্টান্ত আছে। আজকে আপনি কি করে আমাকে বিশ্বাস করতে বলেন যে এলএনজি টার্মিনাল তৈরি করা হলেই এলএনজি আসবে আর সেই এলএনজি দিয়ে গ্যাসের যে সংকট বা গ্যাসের যে বুভুক্ষা সেটা মিটে যাবে? যেমন বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়াইছে, প্ল্যান্ট নির্মাণ করেছে, অথচ বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি, এলএনজিও সরবরাহ করতে পারবে না। তো সুতরাং ওই যে 2008 সালে যে ইন্ডিকেশন ছিল, যে নির্দেশনা ছিল যে গ্যাসের উৎপাদন বাড়ান, মজুদ বাড়ান, কিন্তু ব্যবহার সীমিত রাখেন, নিয়ন্ত্রণ রাখেন, রেখে দীর্ঘমেয়াদী নিজস্ব গ্যাস ব্যবহার করে জ্বালানির ব্যয় বৃদ্ধি বাড়াটাকে নিয়ন্ত্রণ করেন, সেই অনুসরণ আবার পুনরাবৃত্তি করা 2026 সালে জরুরি হয়েছে। এবং আপনি বোধহয় দেখে থাকবেন, আমি কয়েকটা সাক্ষাৎকারে বলেছি আজকের জ্বালানি সংকটকে জাতীয় দুর্যোগ হিসেবে অভিহিত করতে হবে। বিষয়টি সংকটটা এই পর্যায়ে চলে গেছে। এখন এর থেকে উত্তরণের উপায় কি? উত্তরণের উপায় ওই যে 2008 সালে যে ইন্ডিকেশন ছিল সেটাকে যদি আপনি আজকের সংকট সমাধানের জন্য বেঞ্চমার্ক ধরেন, তাহলে আপনার প্রথম কথাই হচ্ছে এই সরকারের মেয়াদে এলএনজি আমদানি করা অর্থাৎ ব্যয়বহুল জ্বালানি দিয়ে জ্বালানি সমস্যা মিটানোর বিষয়টি সরকারের জন্য ঝুঁকি বাড়বে, কারণ সরকার ব্যয় বহন করার সক্ষমতা নেই, ডলার সরবরাহ করার সাধ্য নেই। সেই সামর্থ্য এই সরকারের আমলে কিভাবে সামর্থ্যবান সরকার হবে সেটা স্পষ্ট নয়, সেটার উপরে নির্ভর করে কোনো প্ল্যান করা যায় না। সুতরাং আমি মনে করি যে 1,000 MMCFD গ্যাসেই এই সরকারের আমলে এলএনজি যে আসছে এটার মধ্যেই সরকার সীমাবদ্ধ থাকবে, তাহলে ব্যয় নিয়ন্ত্রণ করতে পারবে। দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে এই সরকারের আমলেই তেল ভিত্তিক বিদ্যুৎ, ফার্নেস অয়েল এবং ডিজেল মিলিয়ে 7,000 মেগাওয়াটের উপরে 42টা বিদ্যুৎ কেন্দ্র আছে, আরো কয়েকটা ডিজেল বিদ্যুৎ কেন্দ্র আছে। এগুলো যদি সরকার ফেজ আউট করে দেয় এই সরকারের আমলে, তাতে 8-9% বিদ্যুৎ সেখান থেকে আসে। সেই বিদ্যুৎ ওটা বন্ধ করে কয়লা সরবরাহ যদি সরকার বাড়ায়, তাহলে 2 গুণ যা কয়লা লাগে তার 2 গুণ আমদানি করতে পারবে এবং এই 10% বিদ্যুৎ সেখান থেকে অ্যাজ ইট ইজ যে ক্ষমতা ব্যবহার হয় না, স্বল্প ব্যবহার হয় কয়লা সরবরাহ নিয়ন্ত্রণ করার কারণে, সেইটা বাড়ালে সেখান থেকে এই 10% বিদ্যুৎ অটোমেটিক্যালি কয়লা থেকে আসা সম্ভব। আর 6% হারে যে বৃদ্ধি হবে ধরে নেওয়া হয়েছে কৌশলগত পরিকল্পনা যেটা তৈরি করেছে সরকার রিনিউয়েবল এনার্জি খাত উন্নয়নের জন্য, সম্প্রসারের জন্য 2006 থেকে 2030,
এখানে যেটা বলা আছে যে 20% সৌর বিদ্যুৎ অর্থাৎ 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ সরকার উৎপাদন করবে এবং সেই বিদ্যুৎ 7 টাকায় উৎপাদন করতে পারবে যদি সরকার যথাযথভাবে এই বিদ্যুৎ উন্নয়নকে ঠিক মতো পরিচালনা করতে পারে। তো 7 টাকায় উৎপন্ন করলে এখন তার উৎপাদন করতে প্রায় 12.5 টাকা মতো খরচ হয়, প্রায় 5 টাকা, এখন 8 টাকা 30 পয়সা সে আনে, 8 5 13, 4.5 টাকা মতো সরকারের সেভ হবে, আরো 1 টাকা 7 টাকায় গেলে আরো 1.5 টাকা সেভ হবে, অর্থাৎ এই বিদ্যুৎ থেকে সরকার 5-7 টাকা সেভ করতে পারবে। এই বিদ্যুতের পরিমাণ যদি 20% হয় তাহলে সরকারের ভর্তুকি আর দিতে লাগবে না, এই সাশ্রয়ী অর্থই ভর্তুকি সরকারের সমন্বয় হয়ে যাবে। সরকার তো বলছে যে আসলে বিগত সময়ে বাংলাদেশের জ্বালানি খাতটা আমদানি নির্ভর করে ফেলা হয়েছে, এর জন্য তারা কূপ খননের দিকে বেশি মনোযোগ দিচ্ছে, কিন্তু প্রশ্ন এই যে হচ্ছে কি যে সাময়িক সেই চাহিদা কিভাবে মেটাবে? আপনি গ্যাস উত্তোলন করেন কিন্তু সেই উত্তোলিত গ্যাস দিয়ে আপনি এই সমস্যার সমাধান করবেন সেটা কিন্তু আমি আমার কথায় বলিনি। আমি কিন্তু আমার কথায় এটা বলিনি। আমি যেটা বলছি সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আমাদের হিসাবে 40,000 থেকে 45,000 কোটি টাকা লুণ্ঠনমূলক ব্যয় বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে চেনে যে সব পর্যায়ে ব্যয় বৃদ্ধি পায় সেই সব পর্যায়ে সমন্বয় হয়েছে এবং তা যদি সরকার মানে যৌক্তিক এবং ন্যায্য করার জন্য রিভিউ করে তাহলে 40 থেকে 50,000 কোটি টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবে বছরে, এবং এটা আমরা হিসাব করে দেখাই দিচ্ছি। তো সেইটা যদি সরকার করে সেটা 6 মাস, ম্যাক্সিমাম 6 মাসের মধ্যেই সেটা তার রেজাল্ট পাওয়া সম্ভব। এটা একটা গেল। আর আপনি ফার্নেস অয়েল ফেজ আউট করে 30,000 কোটি টাকা সেখান থেকে বের করে নিয়ে আসেন, সেটাকে দিয়ে আপনি কয়লা আমদানি করেন। কয়লা আমদানি করা তো ম্যাটার অফ কাপল অফ মান্থ। আর আপনি যে 1000 MMCFD গ্যাস আনতেছেন, আপনার যে ক্যাপাসিটি আছে এফএসআরই ওইটার মধ্যেই আপনি সীমাবদ্ধ থাকেন এই সরকারের মেয়াদে। আর আপনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তো যে বহু আগেই এই বিদ্যুৎ গ্রিডে আসার কথা, সেই বিদ্যুৎ গ্রিডে আনেন, ম্যাটার অফ কাপল অফ মান্থের মধ্যে সেই বিদ্যুৎ আসার কথা। তাহলে তো আর আপনার এই সংকট সমাধানের জন্য সরকারের বছরের পর বছর অপেক্ষা করার তো কোনো প্রয়োজন থাকে না। সরকার সহজেই তার মেয়াদের মাঝামাঝি সময়ে এই সংকট সমাধান করতে পারে এবং তার মেয়াদে বিদ্যুৎ এবং জ্বালানির দাম বৃদ্ধি এর আর বিদ্যুতের দাম, গ্যাসের দাম বৃদ্ধির ঝুঁকি আর বাড়ে না এবং তাকে মোকাবেলা করতে হয় না। পাশাপাশি কি গ্যাসের ব্যবহারও কমাতে হবে? না, ব্যবহার কমে তো আছেই, আপনি তো দিতেই পারছেন না, কমেই তো আছে। আপনি বড় জোর এফএসআরইও স্বাভাবিক অবস্থা আসলে আপনি 1000 MMCFD গ্যাস সাপ্লাই দিতে পারবেন। এখন যেটা হয়তো বা নেমে গেছে 300-400-তে বা 500-তে, ম্যাক্সিমাম 500-তে, হয়তো আরেকটু 400, 450, 500-তে নেমে গেছে, সেটাই তো 1000-1100-তে আপনি নিয়ে যেতে পারবেন। এইটাই আপনি বজায় রাখবেন। আর ইনএফিশিয়েন্ট গ্যাস বেস পাওয়ার প্ল্যান্ট গুলো আপনি বন্ধ করে দেন, ভোলাই গ্যাস আছে সেগুলোকে আপনি কাজে লাগান। এগুলো ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট, এগুলোর সঙ্গে সংকটের খুব যোগ বিয়োগ করতে যাওয়ার খুব প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এই গ্যাসগুলো আপনি যত স্লো ব্যবহার করবেন আপনি মূল্য বৃদ্ধি তত বেশি নিয়ন্ত্রণ করতে পারবেন। তো সেক্ষেত্রে আসলে আবার নতুন করে একটি নীতি কাঠামো প্রয়োজন বা নীতি সমন্বয়। অবশ্যই নীতি কাঠামো, এবং এইটা যে ব্যাখ্যাগুলো আপনাকে দিলাম, এই এইগুলোর জন্য যে কর্মপরিকল্পনা তৈরি করতে হবে, সেই কর্মপরিকল্পনা তৈরি করতে হলে সরকারের দর্শনের জায়গায় এবং পলিসির জায়গা, অর্থাৎ ফিলোসফি অ্যান্ড পলিসি, এই দুটোর কাঠামোগত পরিবর্তন করতে হবে। দর্শনের জায়গায় হচ্ছে সরকার কোনো অবস্থাতে এ খাত থেকে মুনাফা নিতে পারবে না, অর্থাৎ সরকারের কপালে যে মুনাফাখোরের কলঙ্ক লেগে আছে সরকারকে সেই কলঙ্ক মুছে দিতে হবে। এই সরকার নামক প্রতিষ্ঠানের কপাল থেকে মুনাফাখোরের কলঙ্ক মুছে দেবে, এইটা হচ্ছে তার দর্শন হতে হবে। কারণ সরকার মানুষকে কল্যাণ করে, তো সেইটা আজকে মুনাফাখোর হওয়ার কারণে ব্যবসা করতে যে সরকারের এই সেক্টরের সুশাসনটা অপশাসনে পরিণত হয়ে গেছে এবং এই সেক্টরের কর্মকর্তারা তারা অলিগারকে পরিণত হয়ে গেছে এবং তারা অসাধু ব্যবসা প্রমোট করেছে, লুণ্ঠনমূলক ব্যয় বৃদ্ধিতে তারা হাতিয়ার হিসেবে কাজ করেছে। তারা সেবা করার কথা, সেখানে মানুষের লুণ্ঠন করার ক্ষেত্র তারা প্রস্তুত করছে, শুধুমাত্র সরকার এ খাতে ব্যবসা করার নীতি অবলম্বন করার কারণে। সুতরাং এই খাতকে সেবা খাতে ফিরিয়ে আনতে হবে,
এটা হচ্ছে সরকারের আদর্শের জায়গা, দর্শনের জায়গা। এবং সরকার যে এ খাতকে প্রাইভেটাইজেশন করতে চাচ্ছে, প্রাইভেটাইজেশন করলে এই লুণ্ঠনের ক্ষেত্রটা আরো বেশি সুরক্ষিত হবে এবং আরো বেশি টেকসই, সাস্টেইনেবল হবে। কারণ যে দেশের রেগুলেটরি ব্যবস্থা বাংলাদেশের রেগুলেটরি ব্যবস্থার মতো অথর্ব, অকার্যকর এবং পঙ্গু, সেই রকম একটা রেগুলেটরি ব্যবস্থার আওতায় বেসরকারীকরণ করা যায় না এবং তা কখনো জনগণ হতে পারে না। স্যার, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ।